পরবর্তীটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এলএলসি। এটা কিন্তু আমেরিকাতে খুব প্রচলন অনেক বেশি, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। এবং প্রত্যেকেই যখন কোনো একটা ব্যবসার কথা ভাবে, তারা ভাবে সে একটা এলএলসি ফর্ম করবে। এলএলসি ফর্ম করাও খুব কঠিন কিছু নয়, এটা সহজ। যদি সিঙ্গেল মেম্বার একদম একটা এলএলসি ফর্ম করে ব্যবসা শুরু করে, সেটাকে আমরা কিন্তু সোল প্রোপ্রাইটারশিপের একটা অন্য সংস্করণ বলে থাকি। এখানেও একজনই শুধুমাত্র ওনার এবং সেই সব কিছু করবে। এটা সোল প্রোপ্রাইটারশিপের মতোই, শুধুমাত্র তাকে একটা বড় লায়াবিলিটি প্রোটেকশন দিবে এবং সে ট্যাক্স ফাইল করবে। সোল প্রোপ্রাইটার যেমন স্কেডিউল সি তে করে থাকে, ইনিও সিঙ্গেল মেম্বার এলএলসি, ইনিও কিন্তু স্কেডিউল সি তে ফাইল করবে। অতএব আইআরএস এর কাছে যে অডিটের ঝুঁকি, ইনারও কিন্তু সমপরিমাণ থেকে গেল। এবং খুব একটা ট্যাক্স অ্যাডভান্টেজও নাই সিঙ্গেল মেম্বার এলএলসি তে, যেহেতু তার যে নেট ইনকাম হবে, মুনাফা হবে, পুরোটার উপর উনি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যেটা 15.3% পে করবেন এবং এর ঊর্ধ্বে গিয়ে উনি ফেডারেল, স্টেট এন্ড লোকাল ট্যাক্স যদি থেকে থাকে সেটাও পে করবেন। সিঙ্গেল মেম্বার এলএলসি আরেকটা সংস্করণ হচ্ছে মাল্টি মেম্বার এলএলসি। যদি একের অধিক মেম্বার জয়েন করে এলএলসি ফর্ম করে থাকে, এটা কিন্তু পার্টনারশিপের আরেকটা সংস্করণ। কিন্তু এখানে অ্যাডভান্টেজ হচ্ছে মাল্টি মেম্বার এলএলসি তে, যে এখানে কিন্তু এলএলসি ফর্ম 1065 স্কেডিউল সি না, 1065 ফাইল করা হয়ে থাকে। এবং 1065 ফাইল করা হয়ে থাকলে যে K1 গুলো ইস্যু হয়, মানে ডিভিডেন্ড অথবা প্রফিট আকারে যে অঙ্কটা বছর শেষে পার্টনারদেরকে দেয়া হয়, এই অঙ্কটার উপর কিন্তু ওনাদেরকে কোনো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করতে হয় না। এটা শুধুমাত্র ফেডারেল, স্টেট এন্ড লোকাল ট্যাক্সের জন্য বিবেচনা করা হয়, কিন্তু 15.3% ট্যাক্স মাপ পাওয়া যায়। কারণ যদি K1 $1,00,000 হয়ে থাকে, এখানে কিন্তু $15,300 উনি সেভ করলেন অ্যাজ এ সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। এর পরবর্তী যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে কর্পোরেশন। এবং কর্পোরেশনটা ফাইল করতে হয় ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে এবং রেজিস্টার্ড হতে হয় সেখানে ফর এ নমিনাল ফি। ফি খুব বড় না, কিন্তু এটা ফরমেশনটা সেখান থেকে হতে হবে এবং যেই নামে এই কর্পোরেশনটা ফর্ম হবে, ডিপার্টমেন্ট অফ স্টেটে দিয়ে দেখতে হবে সেক্রেটারি অফ স্টেটের সাথে যে ওই নামে আর কোনো ব্যবসা আছে কিনা। ওই নামে যদি অন্য কোনো ব্যবসা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে যেই নামটা চাচ্ছেন সেটা দেওয়া হবে না, আপনাকে তখন অন্য নামে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। এবং কর্পোরেশন গুলো, এনি কর্পোরেশন, আমরা সাধারণত জেনে থাকি there are two corporation, একটা হচ্ছে সি কর্প, একটা হচ্ছে এস কর্প। কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা কর্পোরেশন যখন আমরা ফর্ম করি, আমরা কিন্তু সি কর্প হয়ে থাকে। এটা এস কর্প হচ্ছে কর্পোরেশনের একটা ট্যাক্স স্ট্রাকচার, আর কিছুই না। তো প্রথমে যখন কর্পোরেশন ফর্ম করা হয়, কর্পোরেশনের সি কর্প এবং এস কর্প নিয়ে যখন আলোচনা করব, সি কর্পের কিন্তু কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রথমে সেটা বলে নেই, পরবর্তীতে আমি এস কর্প নিয়ে আলোচনা করব। সি কর্প
যেটা বললাম যে যখনই কোনো কর্পোরেশন ফর্ম করি বাই ডিফল্ট ওটা সি কর্প হয়ে থাকে। কর্পোরেশন কিন্তু আমার পার্সোনাল অ্যাসেটকে এলএলসির মতোই প্রপার প্রোটেকশন দেয়, লিগ্যাল প্রোটেকশন দেয়। অর্থাৎ আমার ব্যবসা থেকে যদি কোনো লায়াবিলিটি আমাকে এসে থাকে, আমার উপরে এটা আসবে না। এটা শুধুমাত্র কর্পোরেশনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। আমার ব্যবসার বাইরে আমার হয়তো বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, আমার অ্যাসেটস থাকতে পারে, আমার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, আমার ব্যাংকে টাকা থাকতে পারে, কিন্তু আমার কর্পোরেশন থেকে অথবা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি থেকে যে লায়াবিলিটিটা আসলো, এটা কিন্তু আমার পার্সনের পিছনে যাবে না। It will stay and it will remain within the corporation or LLC. এটা কিন্তু একটা খুব বড় বেনিফিট, এবং অনেকেই এই এলএলসি এবং কর্পোরেশন ফর্ম করে থাকে তাদের আদার অ্যাসেট অফ মানিটারি ভ্যালুকে প্রোটেক্ট করার জন্য, এবং এটা খুব সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে এই প্রোটেকশনটা পাওয়া যায়। কিন্তু এই প্রোটেকশন পেতে হলে কিছু কাজ করতে হয়। সেটা হচ্ছে কর্পোরেশনে কিন্তু কিছু লায়াবিলিটি আছে, এটা প্রপারলি ফাইল হতে হবে। কর্পোরেট মিনিটস গুলো কর্পোরেশনের মেইনটেইন করতে হবে। কর্পোরেশন মিনিটস হচ্ছে, ধরেন কর্পোরেশনে আমি সিঙ্গেল মেম্বার অথবা আমার সাথে আরো 3 জন আছে, আমরা 3 জন মিলে একটা কর্পোরেশন ওপেন করেছি। আমরা প্রায় বসি এবং কর্পোরেশন বিজনেস নিয়ে আলোচনা করি। এই আলোচনাগুলো কিন্তু লিপিবদ্ধ হতে হবে। আমরা কবে, কখন, কোথায় মিটিং এ বসেছিলাম, কর্পোরেশনের যে প্রেসিডেন্ট সে মিটিংটাকে প্রেসাইড ওভার করেছে, এবং সেদিনের এজেন্ডা কি কি ছিল, এবং এজেন্ডা ভিত্তিক আলোচনায় নতুন কি প্রপোজাল আসলো, নতুন কি কি জিনিস গৃহীত হলো, কোন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, এবং এই অ্যাকাউন্ট সিগনেটরি কে হবে, এবং উনার অবর্তমানে অপর সিগনেটরি কে হবে, এই সকল সিদ্ধান্ত এবং ব্যবসার মৌলিক সিদ্ধান্তগুলো এই মিনিটস মিটিং এ কিন্তু উল্লেখ থাকতে হবে। এবং এই মিটিং মিনিটস গুলো কিন্তু মেইনটেইন করতে হবে কর্পোরেশনে। এমন না যে আমরা লিখেছিলাম তারপর কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না, তো ওইটা লেখা অথবা না লেখা অল দ্য সেম। আর সি কর্পোরেশনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, অনেকেই এটাকে দোষারোপ করে থাকে ডাবল ট্যাক্সেশন বলে, কিন্তু এটার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে কর্পোরেশন ট্যাক্স রেট কিন্তু আমেরিকাতে অনেক কম, 21%। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কিন্তু হায়ার রেট গুলো হচ্ছে 24, 32, 34, 37%। অতএব আপনি সেই তুলনায় দেখেন যে আমার কর্পোরেশন 100,000 প্রফিট করেছে, তারকে ট্যাক্স পে করতে হবে 21,000। আর আমি যদি ইন্ডিভিজুয়ালি 100,000 মেক করে থাকি এবং আমার যদি মার্জিনাল ট্যাক্স রেট 25% হয়, আমাকে পে করতে হবে $25,000। আর আমরা সেই করতে একটু লুজলি বলে থাকি ডাবল ট্যাক্সেশন। ডাবল ট্যাক্সেশন মানে কর্পোরেশন তো ট্যাক্স পে করছে, কিন্তু যখন ডিভিডেন্ড গুলো যারা কর্পোরেশনের শেয়ার ওনার তারা নিচ্ছে, তারাও কিন্তু সেটার উপরে ট্যাক্স পে করছে, ডিভিডেন্ডের উপরে। কিন্তু সেই ট্যাক্স রেট কিন্তু অনেক কম রেগুলার রেটের থেকে, এবং ডিভিডেন্ড আমি নিব কি নিব না আমি কিন্তু ডিসাইড করতে পারি।
কোন বছর যদি আমরা মনে করি যে কর্পোরেশনের কে আরেকটু মানে ব্যক্তির জন্য আরো কিছু ফান্ড দরকার এবং এই বছর আমরা কোনো ডিভিডেন্ড নিব না, উই ক্যান ডু দ্যাট, আমরা সেটা করতে পারি। ফান্ড কর্পোরেশনে থেকে যাবে, আমরা ধরলাম না, এবং এই ফান্ড যেটা উদ্বৃত্ত থেকে গেল সেটার উপরে আমাদেরকে কোনো ট্যাক্স পে করতে হবে না। এখন আসি আমি এস কর্পোরেশনে। এই কারণে এই মুহূর্তে আমি এস কর্পোরেশনে আসছি। এস কর্পোরেশনের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার যে উদ্বৃত্ত টাকাটা সেটা আপনি কিন্তু রাখতে পারেন না কর্পোরেশনে, আপনাকে নিতেই হবে, এবং নিয়ে আপনার এটার উপরে যে ট্যাক্স লায়াবিলিটি আসবে সেটা আপনাকে পে করতেই হবে। অর্থাৎ সি কর্পোরেশনে অনেক সময় কর্পোরেশনের ফান্ড বৃদ্ধির জন্য আমরা যদি প্রফিটের একটা পার্সেন্টেজ রেখে দেই ওটা ট্যাক্স ফ্রি রাখতে পারি, আর এস কর্পোরেশনে আমরা যদি সেই টাকাটা রাখতে চাই আমাদেরকে ট্যাক্স দিয়ে রাখতে হয়। আর এস কর্পোরেশন ট্যাক্সের সবচেয়ে বেশি বড় বেনিফিট যেটা দিয়ে থাকে যে আমরা যারা কর্পোরেশনের ওনার, আমরা একটা রিজনেবল স্যালারি নেওয়ার পর বাকি প্রফিটটা আমরা নিতে পারি K1 এর মাধ্যমে, এবং ইন্ডিভিজুয়ালি আমরা সেটার জন্য ট্যাক্স লায়াবল হব। কর্পোরেশন বাই ইটসেলফ কিন্তু কোনো ট্যাক্স পে করে না, জিরো ট্যাক্স। সি কর্পোরেশন একটু আগে বললাম 21% ট্যাক্স পে করে থাকে, এস কর্পোরেশন কিন্তু কোনো ট্যাক্সই পে করে না। তো এটা হচ্ছে সি অ্যান্ড এস কর্পোরেশনের সবচেয়ে বড় ডিফারেন্স, এবং অনেকেই এস কর্পোরেশন ফর্ম করতে চায়, এবং এস কর্পোরেশন ফর্ম করলে যে ওনার অথবা যারা ডিরেক্টর ইনভলভ ইন দ্য বিজনেস তাদেরকে রিজনেবল স্যালারি নিতে হয়। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন পারভেজ ভাই। আমাদের অনেক দর্শকও দেখছেন, এস এম কে আহসান, তিনি নর্থ ক্যারোলাইনা থেকে দেখছেন এবং শুনছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পারভেজ ভাই, আমরা বিজনেস এন্টিটি নিয়ে আমি ছোট্ট আরেকটি প্রশ্ন করতে চাই। যখনই কোনো অর্গানাইজেশন কিংবা কোনো কিছু করতে চাই, ফর্ম করতে চাই, প্রথম প্রশ্নটি আসে এটি কি বিজনেস এন্টিটি করব না এটি নন প্রফিট করব? এটি নিয়েও অনেকের মধ্যে একটু মানে কনফিউশন থাকে, সেই বিষয়ে যদি ছোট্ট করে একটু টিপস দিতেন। এটা খুব সিম্পল, আপনি ব্যবসায় মুনাফা করতে চান কি চান না। আপনি যদি মুনাফা করতে না চান, বিজনেসটা ফর প্রফিট না হয়ে থাকে, দেন আপনি এই যে স্ট্রাকচার গুলো আমি বললাম এগুলোর কোনোটার ভিতরেই যাবেন না। আপনি একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন ওপেন করবেন, যেহেতু আপনি প্রফিট করতে চাচ্ছেন না। তো আপনি প্রফিট করতে চাচ্ছেন না, কিন্তু আপনি একটা বিজনেস অথবা একটা চ্যারিটেবল ওয়ার্কে ইনভলভ হবেন, তো আপনার মিশনটা কি? তো যখন আপনি নট ফর প্রফিট অর্গানাইজেশন ফর্ম করবেন, সর্বপ্রথম আপনাকে তৈরি করতে হবে একটা মিশন স্টেটমেন্ট। আপনি কি করতে চান, হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট, আপনি কি অ্যাচিভ করতে চান, এবং কিভাবে আপনি ফান্ড রেইজ করবেন, কত করবেন, এবং আপনার সাথে মিনিমাম 3, 5 or 7 বেজোড় সংখ্যা আপনার সাথে থাকতে হবে আপনি যখন নট ফর প্রফিট অর্গানাইজেশন করবেন। এটা ফ্যামিলি ফাউন্ডেশন হতে পারে, আপনার ফ্যামিলির লোকজন থাকলো, অথবা এটা একটা জেনারেল নট ফর প্রফিট অর্গানাইজেশন হলো। সেখানে এই যে আমি 3, 5, 7, 9, 11 এই যে বলছিলাম নাম্বারগুলো, একটা ফ্যামিলি থেকে মেজরিটি থাকতে পারবে না। এবং নট ফর প্রফিট অর্গানাইজেশনের বেনিফিট গুলো হচ্ছে আপনারা কোনো প্রফিট করবেন না, যে প্রফিটটা হচ্ছে সেটা
ফান্ড অর্গানাইজেশনের মধ্যেই থেকে গেল এবং অর্গানাইজেশন সেটা দিয়ে আরো অধিকতর চ্যারিটেবল ওয়ার্ক করতে পারবে। এবং এই নট ফর প্রফিট অর্গানাইজেশন কিন্তু ট্যাক্স এক্সেপ্ট, এদেরকে কোনো ট্যাক্স পে করতে হয় না, কিন্তু ট্যাক্স রিপোর্টিং বলে একটা কথা আছে। এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে তাদেরকে ছোট্ট একটা পোস্ট কার্ডের মতো সেটা দিয়ে ওদের ইনকাম অ্যান্ড এক্সপেন্স এবং কি থেকে গেল বেসিক কিছু ইনফরমেশন তাদেরকে রিপোর্ট করতে হয়। এবং তাদেরকে 501c3 চ্যারিটি এই অ্যাপ্রুভালটা পেতে হয় আইআরএস থেকে। তো আগে এটা পেতে বেশ সময় লাগতো, এখন কিন্তু অত সময় লাগে না। 501c3 চ্যারিটি অ্যাপ্রুভাল পাওয়াই যায়। এবং আমাদের মধ্যেও একটা প্রবণতা আমি দেখেছি, অনেক নট ফর প্রফিট অর্গানাইজেশন ফর্ম হচ্ছে এবং লোকজন চ্যারিটেবল ওয়ার্কে এনগেজ হচ্ছে। অনেক আমাদের সোসাইটিতে আমরা অনেক দেখছি, এবং যত আমাদের কমিউনিটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই অর্গানাইজেশন, স্মল বিজনেস সবই বৃদ্ধি পাচ্ছে। পারভেজ ভাই, একদম